নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে কুমড়ো শাকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। গরম ভাতে কুমড়ো শাকের এই রেসিপিটা থাকলে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, আর অন্য কিচ্ছু লাগবে না। যারা শাক খেতে পছন্দ করে না তাদের যদি একবার কুমড়ো শাক এইরকম ভাবে রান্না করে খাওয়ান, সত্যি বলছি বারবার এই কুমড়ো শাক খেতে চাইলে এইটুকু বলতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি ওই ৪ থেকে ৫ টা কুমড়ো শাকের ডগা বা আগার অংশটাকে নিয়ে নিয়েছি। এরপর শাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। শাক আর ডাঁটাগুলো সুন্দর করে আমি কেটে নেব। দেখুন ডাঁটার গায়ে যে আঁশটা রয়েছে সেটাকে এরকম ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এরপর ডাঁটাগুলোকে একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি আর একদম কচি, কচি পাতাগুলোকে কুচিয়ে কেটে নেব। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কুমড়ো শাক আর কুমড়ো শাকের ডাঁটাগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। চাইলে আপনারা বটির সাহায্যেও কিন্তু এরকম ভাবে কেটে নিতে পারেন। তো বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা এইরকম ভাবেই কিন্তু আমি সমস্ত শাক আর পাতাগুলোকে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কুমড়ো শাকের একদম কচি, কচি যে পাতাগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু আমি রান্নায় আজকে ব্যবহার করব। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, মানে পাতা আর ডাঁটাগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন শাকগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার জল পাল্টে। কেটে নেওয়া শাকগুলো সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন ঠিক এইরকম ভাবে লম্বা, লম্বা পাতলা, পাতলা করে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে একটু পাতলা করে লম্বা, লম্বা করে কেটে নেবেন। তো আলুগুলোকে তো সুন্দর করে কেটে নিয়েছি। এরপর সাইডে সরিয়ে রাখলাম একটা পাত্রে তুলে। রান্নাটা করার জন্য চলে এসেছি ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। অল্প লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি, কি মসলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতিতে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে এতটাও ভালো লাগবে না। তো যাই হোক এদিকে আমি দেখুন লবণ হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া আলুগুলো একটা পাত্রে তুলে রাখছি। বন্ধুরা এখানে কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের পছন্দ অনুযায়ী কুমড়ো শাক আলু সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো এদিকে ভেজে নেওয়া আলুগুলো তুলে রাখলাম আর এই আলু ভাজা যেটুকু তেল রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি ৫ থেকে ৬ টার মতো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। লঙ্কাগুলোকে হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলোকে বেশ ভালো করে একটু এপিট-ওপিট করে নেড়েচেড়ে নিয়েছি। আর শাক কিন্তু রান্নার সাথে, সাথে পরিমাণে অনেকটাই কমে যাবে। তো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে নেব আর শাক থেকেই কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে। তো এখন এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব যাতে শাক থেকে একটু জল ছেড়ে দেয় আর বেশ শাকগুলো সুন্দর করে একটু সেদ্ধও হয়ে যায়। তো এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি ২-৩ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিই। তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। ওই মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি। এই সময় খুব বেশি সময় ধরে সেদ্ধ করবার দরকার নেই। মোটামুটি শাকটা একটু মজে আসা পর্যন্ত, মানে একটু জল ছেড়ে দেওয়া পর্যন্ত, একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিলেই হবে। তো দেখুন ২-৩ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো রেসিপিটা আমি খুব বেশি ঝোল করব না, আবার একেবারে শুকনো, শুকনো মানে গা মাখাও তৈরি করব না। সেই হিসাবে এখানে জল দিলাম যাতে ডাঁটাগুলো, আলুগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়। তো যাই হোক এরপরে ভেজে রাখা আলুগুলোকে আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ খুব ভালো করে এখন একটু নেড়েচেড়ে নেব। আর এইরকম ভাবে আরো ২ মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা কুমড়ো শাক তো অনেকেই অনেক রকম ভাবে বাড়িতে রান্না করে খান, তবে এই রকম ভাবে আলু দিয়ে একবার কুমড়ো শাক বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে কুমড়ো শাক রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন। তো এদিকে আরো ২ মিনিটের মতো আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি জল দেওয়ার পর। এখন শাকটাকে একটা পাত্রে নামিয়ে নেব।
তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে আমি রান্না করে নেওয়া শাকটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। তো কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরে ফোড়নে আমি দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে চিড়ে নিয়েছি। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। তো ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। মোটামুটি 6 থেকে 7 কোয়া মতো রসুন থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। রসুনের ফ্লেভারটা যাতে সুন্দর থাকে, মানে রসুনটা যেন অতিরিক্ত পুড়ে না যায়। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু রসুনের যে সুন্দর ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়। তো রসুনটাকে দিয়ে একদম হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আমার কাছে যেহেতু একটু বড় বড় সাইজের চিংড়ি মাছটাই ছিল, সেজন্য মাছটাকে 2 টুকরো 3 টুকরো করে কেটে নিয়ে তারপরে রান্না করছি। চাইলে আপনারা ছোট চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারবেন। তো এদিকে মাছগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে নামিয়ে রাখা শাকটাকে ফোড়ন দিয়ে দেব। ঠিক চিংড়ি মাছটাকে এইরকম ভাবে ব্যবহার করলে মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজবার দরকার নেই, একদম হালকা করে একটু ফোড়নের সাথে ভেজে নিয়ে তার মধ্যেই শাকটাকে ফোড়ন দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এখন কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে শাকের ডাঁটাগুলো চিংড়ি মাছগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 6-7 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা, আলু সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন শাকটা কতটা লোভনীয় লাগছে। তো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু হয় ভীষণ টেস্টি। এইরকম ভাবে অবশ্যই একবার বাড়িতে শাক রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। এখন এই শাকের তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু আমি খুব বেশি ঝোল করিনি, আবার একেবারে শুকনো শুকনোও তৈরি করিনি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইরকম ভাবে আপনারা কারা কারা বাড়িতে কুমড়ো শাক রান্না করেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।